দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সেভেন সিস্টার্স খেয়ে ফেলবো, দখল করব, দিল্লির মসনদ দখল করব, গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করব, এটা করব, সেইটা করব, কত ধরনের বাহারি রকমের কথা। সবকিছু খুব জলদি পতন হচ্ছে তাদের। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির তথাকথিত জঙ্গিরা বারবার ভারতকে হুমকি দিয়েছে তাদের সেভেন সিস্টার্স ভেঙে ফেলবো। ভারতের অপরাধ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে জীবন রক্ষা করা, এটাই একমাত্র অপরাধ। আর বাকি কথা বলা হতো ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। কিন্তু গত 15 মাসে সুদখোর ইউনূস একটা ভারতীয় আধিপত্যবাদ আচরণ তারা প্রকাশ করতে পারেনি, তারা কোনো চুক্তি বাতিল করতে পারে নাই। কিন্তু এনসিপির এই তথাকথিত জঙ্গিরা এরা বারবার বলার চেষ্টা করেছে ভারতীয় আধিপত্যবাদ ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, ভারত বাংলাদেশকে শোষণ করে। কত কথা। আসলে ভারত বিরোধিতা কোনো বিষয় না, বিষয় হচ্ছে হিন্দু বিরোধিতা। হিন্দুদের উপর এদের একটা অ্যালার্জি আছে এই তথাকথিত জঙ্গিদের। তো ভারতের সেভেন সিস্টার্স আলাদা করতে গিয়ে নিজেদের সিস্টার্সরাই আলাদা হয়ে যাচ্ছে। প্রথমে শুরু করেছিল এনসিপির নারী নেত্রী নীলা ইসরাফিল, এনসিপি থেকে পদত্যাগ করে এখন প্রচন্ড সমালোচনা করে এনসিপির সেই জঙ্গিদের বিরুদ্ধে। গতকাল এনসিপির একমাত্র শিক্ষিত নারী নেত্রী, ইংরেজিতে অনেক ভালো ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেছে। পদত্যাগ করার পূর্বে কিন্তু আবার একটা বিশাল অঙ্কের অ্যামাউন্ট হাতিয়ে নিয়েছে। 24 ঘন্টার ব্যবধানে প্রায় 47 লক্ষ টাকা ফান্ড কালেকশন করেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। এরপর সুযোগ বুঝে ঝুপ বুঝে কূপ মেরে দিয়েছে তাসনিম জারা, ঘোষণা দিয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবে। আমার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? তাসনিম জারার পক্ষ থেকে জানা গেছে বিভিন্ন সূত্রের মারফতে তাসনিম জারা এনসিপির সাথে থাকতে চাচ্ছেন না, কারণ এনসিপি জামায়াতের সাথে জোট করেছে। আমার কথা যারা আপুকে, যারা আপু আপনার জামাই যখন জামাতের টাকায় দেশের বাইরে পড়াশোনা করতে গেল স্কলারশিপ নিয়ে, তখন আপনি তো আপনার জামাইকে ছেড়ে দেন নাই। সেক্ষেত্রে আপনি এখন এনসিপি কে ছেড়ে দিচ্ছেন জামাতের সাথে জোট করার কারণে। এসব গল্প কাদেরকে শুনুন? এসব গল্প তো পাবলিক বিশ্বাস করবে না। আপনার জামাই যখন জামাতের টাকায় চলে আপনাকে খাওয়ায় তখন খুব ভালো লাগে, আর এখন এনসিপি জামাতের সাথে জোট করতেছে, এখন আপনার ভালো লাগতেছে না। আপনি আলাদাভাবে স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন, ভালো কথা, আপনি করতে পারেন সেটা। তবে 6000 কিংবা 5000-এর মতো ভোটারের স্বাক্ষর লাগে। আজকে শেষ সময়, আপনি কি আজকে সারাদিনের মধ্যে 5000 ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে পারবেন? নাকি এখানেও জামাত আপনাকে সহায়তা করবে? দেখেন, জামাত তাদের দল থেকে কোনো নারীকে মনোনয়ন হয়তো বা দেবে না, এটা জামাতের একটা পরিকল্পনা। এনসিপি থেকে তাসনিম জারাকে আলাদা করে তাসনিম জারাকে নিরপেক্ষভাবে নির্বাচিত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে জামাত, এইটাই, আর কোনো কিছুই না। নুসরাত তাবাসসুম সেও ঘোষণা দিয়েছে জামাতের সাথে কোনো প্রকার সম্পর্কে গেলে সে হয়তো বা একটা সিদ্ধান্ত নিতে পারে। এনসিপি জামাতের একটা সি টিম বা বি টিম, আপনাদেরকে বারবার বলেছি, কিন্তু আপনারা ভুলেও এই কথাটা বিশ্বাস করতে চান না। আপনারা বারবার বলার চেষ্টা করেছেন এনসিপি নতুন একটা রাজনৈতিক দল, তরুণদের একটা রাজনৈতিক দল, এই দলের কাছ থেকে আপনাদের অনেক প্রত্যাশা আছে, আপনাদের অনেক আশা আছে। এরা দেশটাকে পুনর্গঠন করবে, এরা দেশটাকে বৈষম্য মুক্ত করবে। কিন্তু জেলাও সেই কদু। এনসিপি কি করলো? তাদের বাপেদের কাছে ফিরে গেছে। এনসিপির জন্মদাতা জামাত জুলাই আগস্টের জঙ্গি উত্থানের সময় এরা প্রত্যেকে জামাতের সাথে সম্পৃক্ত ছিল, এবং জামাত এই ফেসগুলাকে সামনে রেখেছে, কারণ তাদের উপর জামাতের কোনো ট্যাগ ছিল না। এরা তো ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়েছিল। এটা ছিল জামাতের একটা মেটিকুলাস ডিজাইন। এনসিপি নামক যে রাজনৈতিক দলটা প্রতিষ্ঠিত হয়েছে, এখানে সুদখোর ইউনূসের একটা ব্যাপক সমর্থন ছিল। সুদখোর ইউনূস চেয়েছিল এনসিপি কে দিয়ে বাংলাদেশ শাসন করতে। সেক্ষেত্রে হয়তো এরা জামাতের সাথে একটা পল্টি নিলেও নিতে পারতো, যদি তাদের শক্তিশালী অবস্থান বাংলাদেশে হতো। যেহেতু এনসিপি একটা বিশাল মার খেয়ে গেছে, এখন তো জামাতের সাথে জোট করা ছাড়া সংসদে একটা আসনও পাবে না। এমনকি জামাতের সাথে জোট করলেও যে তারা আসন পাবে তার কোনো নিশ্চয়তা নাই। বাংলাদেশের যে কোনো আসন থেকে এই এনসিপির জঙ্গিদেরকে যদি ভোট করার কথা বলা হয়, এরা তাদের জামানত রক্ষা করতে পারবে না। এটা আমি প্রায় 10 মাস আগে থেকে বলতেছি। পারবে না, লিখে রাখেন। যদি ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন হয়, অসংখ্য কথা শোনা যাচ্ছে নির্বাচন হবে না। নির্বাচন বানচাল করার জন্য হয়তোবা আরো একটা মুরগিকে, আরো একটা বকরিকে বলে দিতে পারে জামাত, এবং সেই বকরির তালিকায় আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং হাসনাত আব্দুল্লাহ। এটা আমাদের বানানো কোনো গল্প না, এটা গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য। দেখে নেবেন, যদি জামাত বুঝে যায় নির্বাচনে তারা ঠিকমতো সুবিধা করতে পারবে না, তারা প্রশাসনের সহায়তা পাবে না, সেক্ষেত্রে নির্বাচনকে বানচাল করার জন্য একটা বকরিকে আবারও বলে দিবে। ফার্স্ট চয়েস হাসনাত আব্দুল্লাহ, সেকেন্ড চয়েস আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যেমনটা হাদিকে বলি দিয়ে জামাত বিএনপিকে কোণঠাসা করে নির্বাচনটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করার পর হাদি ইস্যুটাকে একদম খতম করে দিয়েছে। মিডিয়াতে হাদি নামে কোনো চ্যাপ্টার এখন আর নাই।
এমনকি ফেসবুকের ইন্ডিয়ার যে ম্যাটার অফিস, সেই অফিস থেকে হাদিকে জঙ্গি ঘোষণা করা হয়েছে। হাদির ছবি ভিডিও যারা আপলোড করেছিলেন তারা দ্রুত সরিয়ে ফেলেন, গতকালকে বলেছি। হাদিকে সব জায়গা থেকে আউট করে দিয়েছে বিএনপি। হতে পারে এখানে বিশাল একটা বিনিয়োগ তারা করেছে, করতেই পারে। নতুন আরো একটা চ্যাপ্টার সামনে নিয়ে আসার জন্য হয়তোবা বলে দেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে, হয়তোবা হাসনাতকে, যে কোনো সময় হতে পারে, আবার নাও হতে পারে, একদম নিশ্চিতভাবে বলতেছি না। জামাত যদি আবার বিএনপির সাথে তাদের একটা সমঝোতা হয়ে যায়, কে বিরোধী দল থাকবে, কে কত আসন নেবে, সেক্ষেত্রে বলি নাও দিতে পারে, তবে বলি দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এনসিপির যারা টাপাদমস্তক বাটপার, সে কিন্তু দ্বৈত নাগরিক। এখন দেখা যাক সে তার নাগরিকত্ব ক্যান্সেল করেছে কিনা। নির্বাচন উপলক্ষে যখন নির্বাচন কমিশনের কাছে তার সব আমলনামা দাখিল করবে, তখন তো আমরা অবশ্যই জানতে পারবো। যারা অনেক ধূর্ত, অনেক চালাক, যারা বুঝে গিয়েছে এনসিপির সাথে থাকলে আসলে প্রকৃতপক্ষে কিছুই হবে না, উল্টা কিছুদিন পর আরো চাপের মধ্যে পড়তে হবে, সেক্ষেত্রে জামাতের সাথে পরামর্শের মাধ্যমে যারা চমৎকারভাবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবে। কিন্তু যারা যদি ভেবে থাকে তাদের কোনো শাস্তি হবে না, তাদের কোনো বিচার হবে না, তারা কোনো ভুল করেনি, তাহলে এটা বিশাল একটা অন্যায় হচ্ছে। রাষ্ট্রের ধ্বংসকারী হিসাবে প্রথম শ্রেণীতে যেই কয়েকজন ছিল, এর মধ্যে যারা অন্যতম, প্রত্যেকটা বিদেশি গোয়েন্দা সংস্থা, প্রত্যেকটা বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে ইংরেজিতে কনভারসেশন করার জন্য প্রত্যেকটা মিটিংয়ে এই তাসনিম যারা উপস্থিত ছিল, সে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারে, এটা তার একটা অ্যাডভান্টেজ ছিল, এবং সেইটা কাজে লাগিয়েছে এনসিপির তথাকথিত জঙ্গিরা। জামাতিরাও যারাকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, শুধুমাত্র মিটিং করার জন্য পাঠিয়েছে এটা বলতে পারবো না, আড়ালে অনেক কিছু হতে পারে, আসলে এভাবে বলতে হয় না, হতে পারে, কারণ তিনি যেহেতু এই বিষয়ে অনেক এক্সপার্ট, ডক্টর, সো হতেই পারে। বাংলাদেশে বাক স্বাধীনতার অনেক 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 উৎসব হচ্ছে, দেখতে পাচ্ছেন না? শাহবাগে তারেক রহমানকে কটূক্তির অভিযোগে একটা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। কেন বাক স্বাধীনতার যুগে আপনারা গ্রেফতার করবেন কেন? ডিজিটাল নিরাপত্তা আইন, এটা এখনো বাতিল কেন করা হচ্ছে না? হোয়াই? আপনারা না বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন? বাংলাদেশের সাধারণ মানুষ, সকল শ্রেণীর মানুষের উদ্দেশ্যে বলি, আপনারা তো একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলেন, বাক স্বাধীনতার বাংলাদেশ চেয়েছিলেন, তাহলে তারেক রহমান তো এখনো প্রধানমন্ত্রী হয় নাই, বিরোধী দলেও নাই, শুধুমাত্র একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নামে কটূক্তি করার অপরাধে একটা শিক্ষককে গ্রেফতার করা হলো। এইটা কেমন কথা? একটা মজার বিষয় দেখবেন, আপনারা অনেকে হয়তোবা জানেন, অনেকে হয়তোবা দেখে ফেলেছেন অলরেডি। তারেক রহমান গতকাল ভোটার হয়েছে, আমি একটা ভিডিওতে বলেছিলাম না? তার যে ভোটার কার্ডের মধ্যে তথ্য দেওয়া হয়েছে, সেই তথ্যটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একবার মনোযোগ দিয়ে পড়েন, এরপর চমৎকার একটা বিষয় লক্ষ্য করবেন। শিক্ষাগত যোগ্যতা, এই পয়েন্টটার দিকে তাকান, উচ্চ মাধ্যমিক বা সমমূল্য, তার মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কিনা তাতেও একটা বিশাল সন্দেহের জায়গা থেকে যায়। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী অষ্টম শ্রেণী পাস, এবং তার গুণধর পুত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে কিনা তার কোনো প্রমাণ নাই। এরা নাকি করবে রাষ্ট্র পরিচালনা, করেছিল তো, করে নাই? রাষ্ট্র পরিচালনা করেছিল, দুর্নীতির ওয়ার্ল্ড কাপে 4 বার চ্যাম্পিয়ন হয়েছে, যেটা আর্জেন্টিনা ব্রাজিলও পারেনি। কি হয়েছে না? অস্বীকার করতে পারবে? খুন, গুম, সন্ত্রাসী হামলা, সংখ্যালঘু নির্যাতন, কি হয়নি 2001 থেকে 2006 সালে? জনগণের ট্যাক্সের টাকা পকেট কেটে নিয়ে দেশের বাইরে পাচার করেছে, 17 বছর লন্ডনে রাজকীয় জীবন যাপন করেছে। টাকার উৎস কি ছিল? তিনি কোনো বিজনেসও করেন নাই, তাহলে এই বিলাসী জীবন, রেঞ্জ রোভার গাড়ি কোত্থেকে এসেছে? কে দিয়েছে টাকা? এসব বলতে গেলে আমরা ভালো না, আমরা বেশি কথা বলি, আমাদেরকে মেরে ফেলবেন। দেশে এসে কথা বল, কত লেকচার মানেন আপনারা সত্য কথা বলতে গেলে। কি চমৎকার আপনাদের চিন্তাধারা। একটা কথা মাথায় রাখবেন, সাপের মুখে চুমু দেওয়া আর বেজির গর্তে হাত দেওয়া দুইটা অনেক বেশি ভয়ঙ্কর। একবার যদি সবল মারে তবে আইসিইউতে জায়গা পাবেন না। বাংলাদেশের রাজনীতিতে কে সাপ আর কে বেজি একটু অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করেন। ভালো থাকবেন। আর 7 সিস্টার্স দখলকারীদের জন্য অগ্রিম শুভ কামনা, কারণ তোমাদের কপালে নির্বাচনের পর যেই দুর্দশা এবং দুর্গতি অপেক্ষমান, সেটা ভাবলে আমার গা শিউরে উঠতেছে। ধন্যবাদ।